2026 সালের 28শে ফেব্রুয়ারি তেহরানের আকাশ যখন সকালের আলোয় কেবল স্পষ্ট হতে শুরু করেছে, ঠিক তখনই মাটির নিচে থাকা এক দুর্ভেদ্য সাম্রাজ্যের পতন ঘটে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর আজ সারা বিশ্বের মানুষের জানা। সংবাদ মাধ্যমগুলো তার মৃত্যু পরবর্তী রাজনৈতিক অস্থিরতা আর শোকের খবর দিয়ে ভরে গেছে। কিন্তু ইতিহাসের আড়ালে থাকা আসল সত্যটি আসলে কি? পৃথিবীর অন্যতম নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় এবং মাটির 500 মিটার গভীরে থাকা এক বাংকারকে ভেদ করে কিভাবে সফল হল এই অপারেশন। আজকের এই বিশেষ অডিও ডকুমেন্টারিতে আমরা কোনো রাজনৈতিক বিতর্ক বা আবেগের গল্প বলবো না। আমরা আলোকপাত করব সেই অত্যন্ত গোপন এবং নিখুঁত 48 ঘণ্টার ওপর, যা ছিল সিআইএ এবং মোসাদের দীর্ঘ 8 মাসের গাণিতিক প্রস্তুতির চূড়ান্ত রূপ। কিভাবে একটি সাধারণ কনফারেন্স রুমের ছাদ হয়ে উঠল লক্ষ্যবস্তুর প্রধান দুর্বলতা? কেন 28শে ফেব্রুয়ারিকেই বেছে নেওয়া হয়েছিল পারফেক্ট উইন্ডো হিসেবে? এবং ঠিক কত মিলিসেকেন্ডের ব্যবধানে 30টি বোমা ধূলিসাৎ করে দিয়েছিল ইরানের কয়েক দশকের ক্ষমতার কেন্দ্রবিন্দুকে? পাবলিক রিপোর্টে আসা গোয়েন্দা নথি, স্যাটেলাইট ডেটা এবং সামরিক বিশ্লেষকদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আজ উন্মোচন করব খামেনি হত্যার সেই অবিশ্বাস্য সামরিক ব্লুপ্রিন্ট। চলুন ফিরে যাই সেই 48 ঘণ্টায়, যেখানে প্রতিটি সেকেন্ড ছিল সুপরিকল্পিত এবং প্রতিটি পদক্ষেপ ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। তাহলে চলুন শুরু করা যাক। অধ্যায় 1, মাটির নিচের জীবন। 2025 সালের জুন মাসে সমাপ্ত হওয়া 12 ডে ওয়ার বা 12 দিনের যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ এবং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর মৌলিক পরিবর্তন ঘটে। এই সংঘাতের অব্যাহতি পরেই ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির প্রাত্যহিক রুটিন এবং ভৌত নিরাপত্তা প্রোটোকল সম্পূর্ণ নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত গ্রহণ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। রয়টার্স এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার 2026 সালের মার্চের বিস্তারিত তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, জুনের ওই সংঘাতের পর IRGCর সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটি বিশেষ নিরাপত্তা পর্যালোচনা সভার আয়োজন করে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী খামেনিকে সাধারণ জনসমক্ষ থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া হয়। তাকে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি অত্যন্ত সুরক্ষিত এবং কৌশলগতভাবে নির্মিত কম্পাউন্ডে স্থানান্তর করা হয়, যা মূলত একটি অত্যাধুনিক ভূগর্ভস্থ সামরিক দুর্গ বা কমান্ড সেন্টার হিসেবে কাজ করত। এই সুরক্ষিত কম্পাউন্ডের সুনির্দিষ্ট অবস্থান ছিল তেহরানের একেবারে কেন্দ্রস্থলে, যার চারপাশে নিরাপত্তা বলয় ছিল একাধিক স্তরে বিন্যস্ত। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলির সংগৃহীত ও পরবর্তীতে আংশিক প্রকাশিত স্যাটেলাইট ডেটা এবং সামরিক স্থানাঙ্ক অনুযায়ী জায়গাটির নিখুঁত ভৌগোলিক অবস্থান ছিল 35 ডিগ্রি 41 মিনিট 31 সেকেন্ড N, 35 ডিগ্রি 23 মিনিট 55 সেকেন্ড E। নিউ ইয়র্ক টাইমসের সামরিক এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রতিবেদন অনুযায়ী এই কম্পাউন্ডটি মাটির উপর থেকে দেখতে আর 10টি সাধারণ সরকারি বাসভবন বা প্রশাসনিক ভবনের মতোই মনে হতো। স্যাটেলাইট ইমেজারিতে IMINT-তে এটিকে একটি সাদামাটা কাঠামো হিসেবে দেখানোর জন্য বিশেষ স্থাপত্য কৌশল অবলম্বন করা হয়েছিল। তবে মাটির উপরের এই কাঠামোটি ছিল মূলত একটি আবরণ। মূল প্রশাসনিক, রাজনৈতিক এবং কৌশলগত কার্যক্রম পরিচালিত হতো মাটির অনেক গভীরে। এই কম্পাউন্ডের আকাশসীমা সুরক্ষার জন্য এর চারপাশে রাশিয়ান S-400 এবং ইরানের নিজস্ব বাভার 337 অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ব্যাটারির একাধিক ইউনিট সার্বক্ষণিক মোতায়েন রাখা হয়েছিল। এই কাঠামোর সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রকৌশলগত দিক থেকে জটিল অংশটি ছিল এর গভীর ভূগর্ভস্থ বাংকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত গোয়েন্দা নথির তথ্য অনুসারে খামেনির মূল বাসস্থানের নিচে একটি অত্যন্ত গভীর এবং সুরক্ষিত বাংকার নির্মাণ করা হয়েছিল। এই বাংকারে পৌঁছানোর একমাত্র মাধ্যম ছিল একটি বিশেষায়িত মিলিটারি গ্রেডের এলিভেটর। মাটির উপরের কাঠামো থেকে এই এলিভেটরে করে বাংকারের মূল স্তরে পৌঁছতে একজন মানুষের সময় লাগত ঠিক 5 মিনিট। সামরিক প্রকৌশল এবং ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ করে পশ্চিমা বিশেষজ্ঞরা ধারণা করেন যে এলিভেটরের এই অবতরণ সময়কাল নির্দেশ করে বাংকারটি মাটির অন্তত 400 থেকে 500 মিটার গভীরে পাথুরে স্তরের নিচে অবস্থিত ছিল।
এই গভীরতা নির্ধারণের মূল উদ্দেশ্য ছিল আমেরিকার GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটার বা এর সমকক্ষ যে কোনো আধুনিক বাংকার বাস্টার বোমার সরাসরি আঘাত থেকে ভেতরে অবস্থানরত ব্যক্তিদের সম্পূর্ণ সুরক্ষিত রাখা। মাটির এত গভীরে দীর্ঘমেয়াদে অবস্থান করার জন্য এই বাংকারটিকে একটি স্বয়ংসম্পূর্ণ শহর বা সাবটেরেনিয়ান ফ্যাসিলিটি হিসেবে নকশা করা হয়েছিল। প্রতিরক্ষা বিষয়ক জার্নাল জেন্স ডিফেন্স উইকলির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, পুরো রেইনফোর্সড কংক্রিট এবং উচ্চ ঘনত্বের ইস্পাতের প্রায় 6টি ভিন্ন ভিন্ন স্তর দিয়ে এই বাংকারের বাইরের দেয়াল মোড়ানো ছিল। যে কোনো পারমাণবিক বা ইলেকট্রোম্যাগনেটিক পালস আক্রমণের ফলে যেন বাংকারের ভেতরের ইলেকট্রনিক সরঞ্জাম বিকল না হয়ে যায়, সেজন্য পুরো কাঠামোটিকে একটি বিশাল ফ্যারাডে কেজের নিয়মে আচ্ছাদিত করা হয়। এছাড়া বাইরের জগতের উপর নির্ভরতা কমানোর জন্য এই বাংকারের সম্পূর্ণ স্বাধীন লাইফ সাপোর্ট সিস্টেম, নিজস্ব ভূগর্ভস্থ পানির রিজার্ভার, বায়োকেমিক্যাল ফিল্ট্রেশনযুক্ত এয়ার ভেন্ট এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য একাধিক জেনারেটর মজুদ রাখা হয়েছিল। 2025 সালের মাঝামাঝি সময় থেকে শুরু করে 2026 সালের ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ পর্যন্ত খামেনির দৈনন্দিন কার্যক্রম এই নিশ্ছিদ্র প্রকোষ্ঠকে কেন্দ্র করেই আবর্তিত হতো। ওয়াল স্ট্রিট জার্নালের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেস্কের বিস্তারিত রিপোর্ট থেকে জানা যায়, খামেনি এই দীর্ঘ 8 মাসের বেশি সময় সম্পূর্ণ ভৌত বিচ্ছিন্নতার মধ্যে জীবনযাপন করেন। তার সাথে সরাসরি বা সশরীরী সাক্ষাতের সুযোগ অত্যন্ত সীমিত করা হয়। কেবল তার পরিবারের নির্দিষ্ট কয়েকজন সদস্য, আইআরজিসির প্রধান হোসেইন সালামি এবং কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানির মতো রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের গুটি কয়েক সামরিক ও বেসামরিক কর্মকর্তা এই বাংকারে প্রবেশের অনুমতি পেতেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ, সামরিক নির্দেশিকা প্রদান এবং শীর্ষ কমান্ডারদের সাথে নিয়মিত রুদ্ধদ্বার ব্রিফিং সবকিছুই এই মাটির নিচের সুরক্ষিত প্রকোষ্ঠ থেকে পরিচালিত হতো। ফাইবার অপটিক কেবলের মাধ্যমে একটি ক্লোজড লুপ কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করে তিনি বাইরের প্রশাসনিক কাঠামোর সাথে যোগাযোগ রক্ষা করতেন, যা হ্যাক করা বা সিগন্যাল ইন্টারসেপ্ট করা প্রচলিত প্রযুক্তিতে সম্ভব ছিল না। খামেনির এই দীর্ঘমেয়াদী ভূগর্ভস্থ অবস্থান CIA এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য একটি নজিরবিহীন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর প্রচলিত নজরদারি ব্যবস্থা এই কাঠামোর সামনে কার্যত অন্ধ হয়ে যায়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ অনুযায়ী সিগন্যাল ইন্টেলিজেন্স বা বেতার তরঙ্গ আড়ি পাতার কৌশল এখানে সম্পূর্ণ অকার্যকর ছিল, কারণ বাংকারের নিজস্ব ফাইবার অপটিক নেটওয়ার্ক কোনো রেডিও ফ্রিকোয়েন্সি বাইরে নির্গত করত না। একইভাবে স্যাটেলাইট ইমেজারি বা জিওস্পেশাল ইন্টেলিজেন্স ব্যবহার করে কেবল মাটির ওপরের ভবনের তাপমাত্রার পরিবর্তন দেখা যেত, কিন্তু মাটির শত শত মিটার নিচের কোনো গতিবিধি ট্র্যাক করা গাণিতিকভাবে অসম্ভব ছিল। হিউম্যান ইন্টেলিজেন্স বা গুপ্তচর বৃত্তির সুযোগও ছিল শূন্যের কোঠায়, কারণ বাংকারে প্রবেশাধিকার পাওয়া ব্যক্তিদের তালিকা ছিল অত্যন্ত ছোট এবং তাদের প্রত্যেকের উপর আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের সার্বক্ষণিক নজরদারি ছিল। এই নিশ্ছিদ্র ভৌত সুরক্ষা এবং যোগাযোগ বিচ্ছিন্নতা খামেনিকে একটি দুর্ভেদ্য নিরাপত্তা বলয় প্রদান করে। মাটির এত গভীরে অবস্থান করার কারণে ইসরায়েলি এয়ারফোর্সের যে কোনো প্রচলিত F-35 স্টেলথ ফাইটার বা ড্রোন স্ট্রাইক সফল হওয়ার সম্ভাবনা গাণিতিক মডেলে শূন্যে নেমে আসে। এই অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই প্রতিপক্ষ গোয়েন্দা সংস্থাগুলোকে বুঝতে হয় যে খামেনি যতদিন এই বাংকারের ভেতরে অবস্থান করবেন ততদিন তাকে সামরিকভাবে আঘাত করা সম্ভব নয়। CIA এবং মোসাদের কৌশলগত বিশ্লেষকরা এই সিদ্ধান্তে উপনীত হন যে এই লক্ষ্যবস্তুতে আঘাত হানার একমাত্র উপায় হল খামেনির নিজের ইচ্ছায় মাটির ওপরের কাঠামোতে উঠে আসার জন্য অপেক্ষা করা। এই অপেক্ষার প্রহর গোনার মধ্যেই গোয়েন্দারা তাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং মেকানিজম বা তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজাতে বাধ্য হন। অধ্যায় 2, বাতিল হওয়া ছক। 2025 সালের 15 জুন ইসরায়েলি বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সামরিক গোয়েন্দা শাখা আমান যৌথভাবে তেহরানের সুরক্ষিত কম্পাউন্ডে আঘাত হানার একটি প্রাথমিক এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ রূপরেখা প্রস্তুত করে। ইসরায়েলি দৈনিক পত্রিকা হারিটজের প্রতিরক্ষা বিষয়ক ডেস্ক থেকে পরবর্তীতে ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে জানা যায়, এই অপারেশনের সাংকেতিক নাম নির্ধারণ করা হয়েছিল অপারেশন সাইলেন্ট ক্যানোপি।
মোসাদের তৎকালীন ডিরেক্টর ডেভিড বার্নেয়া এবং আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এই পরিকল্পনার প্রযুক্তিগত দিকগুলো তদারকি করেন। তাদের মূল কৌশলটি ছিল খামেনি যখন তার গভীর ভূগর্ভস্থ বাংকার থেকে মাত্র কয়েক মিনিটের জন্য কোনো প্রশাসনিক কাজের সুবিধার্থে মাটির ওপরের কাঠামোতে অবস্থান করবেন, ঠিক সেই অতি ক্ষুদ্র সময়সীমার বা টাইম উইন্ডোর সুযোগ নেওয়া। এই আক্রমণের জন্য ইসরায়েলি বিমান বাহিনীর বিশেষভাবে মডিফাইড বা পরিবর্তিত F-35I আদির স্টেলথ ফাইটার জেট এবং এআই গাইডেড প্রিসিশন ড্রোন ব্যবহারের ছক কষা হয়েছিল, যা রাডার ফাঁকি দিয়ে তেহরানের আকাশসীমায় প্রবেশ করতে সক্ষম। প্রযুক্তিগত এবং সামরিক দিক থেকে ইসরায়েলের এককভাবে এই আক্রমণ পরিচালনার সক্ষমতা থাকলেও এর পরবর্তী বৈশ্বিক প্রভাব সামাল দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ কূটনৈতিক এবং সামরিক ব্যাকআপ অত্যাবশ্যক ছিল। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের পলিটিক্যাল ইনভেস্টিগেটিভ টিমের প্রতিবেদন অনুযায়ী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি অত্যন্ত রুদ্ধদ্বার এবং গোপনীয় ব্রিফিং অনুষ্ঠিত হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি এবং মোসাদের শীর্ষ কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার তৎকালীন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালকের সামনে এই সামরিক ছকের ব্লুপ্রিন্ট উপস্থাপন করেন। ইসরায়েলি সামরিক গোয়েন্দারা তাদের নিজস্ব সুপার কম্পিউটারে চালানো সিমুলেশন এবং গাণিতিক মডেলিংয়ের ফলাফল মার্কিন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন, যেখানে দেখানো হয় যে প্রথম আঘাতেই টার্গেটকে সফলভাবে নিশ্চিহ্ন করার সামরিক সফলতার হার প্রায় 87.4%। সামরিক সিমুলেশনের ফলাফল আশাজনক হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প এই অপারেশনের চূড়ান্ত অনুমোদনে সরাসরি ভেটো প্রয়োগ করেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডিক্লাসিফাইড মেমোর্যান্ডাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স জার্নালের ভূ-রাজনৈতিক বিশ্লেষণ থেকে এই ভেটোর পেছনের সুনির্দিষ্ট কারণগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির মূল ভিত্তি ছিল মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো ব্যয়বহুল সামরিক সংঘাতে না জড়ানো। পেন্টাগনের জয়েন্ট চিফস অফ স্টাফ এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের স্ট্র্যাটেজিক বিশ্লেষকরা ট্রাম্পকে সতর্ক করে একটি বিশদ রিপোর্ট জমা দেন। সেই রিপোর্টে স্পষ্ট উল্লেখ ছিল যে সরাসরি খামেনিকে হত্যা করা হলে ইরান তাৎক্ষণিকভাবে অপারেশন ট্রু প্রমিসের মতো একটি বৃহৎ পরিসরের পাল্টা আক্রমণ চালাবে। এর ফলে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ বা হুথি এবং ইরাক ও সিরিয়ায় অবস্থানরত শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো একযোগে পুরো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি শহরগুলোর ওপর হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং সুইসাইড ড্রোন নিক্ষেপ করবে, যা খুব সহজেই একটি আঞ্চলিক বা তৃতীয় বিশ্বযুদ্ধের আকার ধারণ করতে পারে। সামরিক উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিক প্রভাবের হিসাবটিও ওয়াশিংটনের নীতি নির্ধারকদের চরমভাবে ভাবিয়ে তুলেছিল। গ্লোবাল এনার্জি অ্যানালিটিক্স ফার্মগুলোর রিপোর্ট অনুযায়ী এই ধরনের গুপ্তহত্যার পরপরই ইরান তাৎক্ষণিকভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী সামুদ্রিক মাইন পুঁতে বা নৌ অবরোধের মাধ্যমে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সক্ষমতা রাখত। প্রতিদিন বিশ্ববাজারে সরবরাহ হওয়া মোট অপরিশোধিত তেলের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই রুট বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেলে $150 থেকে $200 পৌঁছানোর গাণিতিক আশঙ্কা ছিল, যা বৈশ্বিক সাপ্লাই চেইনকে ধ্বংস করে দিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে মারাত্মক মুদ্রাস্ফীতি তৈরি করত। এই ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক ঝুঁকির অঙ্কের কথা মাথায় রেখে মার্কিন প্রশাসন ইসরায়েলকে স্পষ্টভাবে একটি রেড লাইন বা চূড়ান্ত সতর্কবার্তা জানিয়ে দেয়। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে যে ইসরায়েল যদি তাদের একক সিদ্ধান্তে এই কাইনেটিক স্ট্রাইক বা সামরিক আক্রমণ পরিচালনা করে, তবে পেন্টাগন কোনো ধরনের এয়ার ডিফেন্স সাপোর্ট, লজিস্টিক ব্যাকআপ বা জাতিসংঘে কূটনৈতিক সুরক্ষা প্রদান করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের কারণে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বাধ্য হয়ে অপারেশন সাইলেন্ট ক্যানোপি স্থগিত ঘোষণা করে। ইসরায়েলি সামরিক বিশ্লেষক রোনেন বার্গম্যান তার ইয়েদিয়ত আহারণ থেকে প্রকাশিত ইনভেস্টিগেটিভ কলামে উল্লেখ করেন যে অপারেশন স্থগিত হওয়ার পর মোসাদ এবং আমান তাদের গোয়েন্দা কার্যক্রমের কৌশল আমূল পরিবর্তন করতে বাধ্য হয়। সরাসরি সামরিক আঘাতের বদলে তারা দীর্ঘমেয়াদী প্যাটার্ন অফ লাইফ ইন্টেলিজেন্স গ্যাদারিং বা লক্ষ্যবস্তুর দৈনন্দিন জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র গতিবিধি, অভ্যেসের পরিবর্তন এবং যোগাযোগের মেটাডেটা সংগ্রহের দিকে সম্পূর্ণ মনোনিবেশ করে।
পরিকল্পনাটি সাময়িকভাবে ফাইলে বন্দী হলেও মোসাদের স্পেশাল অপারেশনস ডিভিশন এবং সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট 8200 তাত্ত্বিকভাবে এই ছকটিকে আরও নিখুঁত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলিংয়ের কাজ চালিয়ে যেতে থাকে। তারা মূলত অপেক্ষা করতে থাকে একটি উপযুক্ত ভূরাজনৈতিক পরিবর্তনের। এই অপেক্ষার অবসান ঘটতে শুরু করে 2026 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের গ্লোবাল ইন্টেলিজেন্স ডেস্কের একটি বিশদ রিপোর্ট অনুযায়ী এই নির্দিষ্ট সময়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি একটি নতুন এবং অত্যন্ত বিপজ্জনক থ্রেশহোল্ড অতিক্রম করে, যা ওয়েপন গ্রেড বা পারমাণবিক অস্ত্র তৈরির ঠিক পূর্ববর্তী ধাপ হিসেবে চিহ্নিত হয়। একই সাথে মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং ইরাক সিরিয়া সীমান্তে অবস্থিত আমেরিকান সামরিক স্থাপনাগুলোতে ইরানি প্রক্সি বাহিনীর আক্রমণের মাত্রা গাণিতিক হারে বৃদ্ধি পেতে শুরু করে। মধ্যপ্রাচ্যের এই দ্রুত পরিবর্তিত সমীকরণে ওয়াশিংটনের নীতি নির্ধারকরা উপলব্ধি করেন যে পূর্ববর্তী কন্টেইনমেন্ট বা শুধুমাত্র নিবৃত করার নীতি আর মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য কার্যকর নয়। এর ফলে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্থগিত হওয়া সেই গুপ্তহত্যার ফাইলটি পুনরায় মূল্যায়নের জন্য টেবিলে নিয়ে আসতে বাধ্য হয়। পরিবর্তিত এই সামরিক এবং রাজনৈতিক বাস্তবতায় সিআইএ এবং ইসরায়েলি ইন্টেলিজেন্সের মধ্যে একটি নতুন এবং চূড়ান্ত জয়েন্ট টাস্ক ফোর্স গঠন করা হয়। অধ্যায় 3, গোয়েন্দা জাল ও স্যাটেলাইট আইজ। 2026 সালের জানুয়ারির শেষ সপ্তাহে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এবং মোসাদের মধ্যে নবগঠিত জয়েন্ট টাস্ক ফোর্স তাদের অপারেশনাল কমান্ড সেন্টার স্থাপন করে ভার্জিনিয়ার ল্যাংলিতে। দ্য ওয়াশিংটন পোস্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক ডাগলাস ফারারের একটি বিশ্লেষণী প্রতিবেদন অনুযায়ী এই পর্যায়ে সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস মার্কিন ন্যাশনাল জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স এজেন্সিকে সরাসরি এই অপারেশনের সাথে যুক্ত করেন। তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল তেহরানের ওই নির্দিষ্ট ভূগর্ভস্থ কম্পাউন্ডের ওপর সার্বক্ষণিক এবং নিরবিচ্ছিন্ন নজরদারি প্রতিষ্ঠা করা। এনজিএর বিশ্লেষকরা সর্বপ্রথম 35 ডিগ্রি 41 মিনিট 31 সেকেন্ড এন ও 51 ডিগ্রি 23 মিনিট 55 সেকেন্ড ই স্থানাঙ্কে অবস্থিত মূল কাঠামোর ওপর লো আর্থ অরবিট সামরিক স্যাটেলাইটের মাধ্যমে অপটিক্যাল নজরদারি শুরু করেন। কিন্তু সাধারণ অপটিক্যাল বা উচ্চ ক্ষমতা সম্পন্ন ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে মাটির ভেতরের কোনো সুনির্দিষ্ট মুভমেন্ট প্যাটার্ন বা তাপমাত্রার সূক্ষ্ম পরিবর্তন নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না, কারণ তেহরানের শীতকালীন আবহাওয়া এবং ঘন ধোঁয়াশা অপটিক্যাল সেন্সারে বাধা সৃষ্টি করছিল। এই প্রযুক্তিগত সীমাবদ্ধতা অতিক্রম করার জন্য সিআইএ কানাডিয়ান ফোর্সেস ইন্টেলিজেন্স কমান্ডের সরাসরি প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করে। কানাডার ন্যাশনাল ডিফেন্স হেডকোয়ার্টার্স থেকে পরবর্তীতে ডিক্লাসিফাইড হওয়া স্পেস ইন্টেলিজেন্স মেমোর্যান্ডাম থেকে জানা যায়, কানাডিয়ান স্পেস এজেন্সি তাদের র্যাডার স্যাট কনস্টেলেশন মিশন স্যাটেলাইটগুলোর কাঁচা ডেটা বা ডেটা সরাসরি পেন্টাগনের সুরক্ষিত সার্ভারে পাঠাতে শুরু করে। এই স্যাটেলাইটগুলোতে সিনথেটিক অ্যাপারচার র্যাডার প্রযুক্তি যুক্ত ছিল, যা মেঘ, ধোঁয়াশা বা অন্ধকারের স্তর ভেদ করে মাটির উপরিভাগের মিলিমিটার পর্যায়ের কাঠামোগত পরিবর্তনও স্ক্যান করতে সক্ষম ছিল। র্যাডার স্যাটের এই ডেটা বিশ্লেষণ করে গোয়েন্দারা খামেনির কম্পাউন্ডের নিচে থাকা সেই সামরিক গ্রেডের এলিভেটর সিস্টেমের মেকানিক্যাল ভাইব্রেশন বা যান্ত্রিক কম্পন রেকর্ড করতে সক্ষম হন। যখনই ভারী এলিভেটরটি মাটির নিচ থেকে ওপরে উঠত বা নিচে নামত, উপরিভাগের মাটিতে তৈরি হওয়া মাইক্রোসিসমিক ওয়েভ বা অতি ক্ষুদ্র কম্পন স্যাটেলাইটের র্যাডার সেন্সরে সুনির্দিষ্ট সিগনেচার হিসেবে ধরা পড়ত। এই বিপুল পরিমাণ স্যাটেলাইট ডেটা প্রক্রিয়াকরণ এবং প্যাটার্ন খোঁজার জন্য মার্কিন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স বা ডিওডি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প প্রজেক্ট মেভেনের অ্যাডভান্সড মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে। সামরিক বিষয়ক সাময়িকী জেন্স ইন্টেলিজেন্স রিভিউয়ের প্রযুক্তি বিষয়ক ডেস্কে প্রকাশিত একটি দীর্ঘ নিবন্ধে উল্লেখ করা হয়েছে যে প্রজেক্ট মেভেনের এআই সিস্টেম স্যাটেলাইট থেকে প্রাপ্ত গত 8 মাসের নিরবিচ্ছিন্ন ডেটা বিশ্লেষণ করে একটি সুনির্দিষ্ট গাণিতিক মুভমেন্ট সাইকেল বা রুটিন তৈরি করে। অ্যালগোরিদমটি শনাক্ত করে যে প্রতি 14 থেকে 21 দিনের মধ্যে একটি নির্দিষ্ট প্যাটার্নে ওই কম্পাউন্ডের ওপরের ভবনের এয়ার ভেন্ট বা বায়ু নির্গমন পথগুলো থেকে তাপমাত্রার একটি সূক্ষ্ম পরিবর্তন বা থার্মাল স্পাইক ঘটে। এই তাপমাত্রার পরিবর্তনটি মূলত ভবনের ওপরের তলার কনফারেন্স রুমের লাইফ সাপোর্ট এবং এইচভিএসি সিস্টেম পূর্ণ ক্ষমতায় চালু হওয়ার ইলেকট্রনিক সিগন্যাল ছিল।
স্যাটেলাইট এবং সিগন্যাল ইন্টেলিজেন্সের এই ডেটাগুলোকে গ্রাউন্ড লেভেলে শতভাগ নিশ্চিত করার জন্য মোসাদের হিউম্যান ইন্টেলিজেন্স বা গুপ্তচর শাখা ইউনিট 504 তেহরানের ভেতরে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জটিল ইন্টেলিজেন্স অপারেশন পরিচালনা করে। রয়টার্সের ইনভেস্টিগেটিভ ব্যুরোর মার্চ 2026-এর বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, মোসাদ অত্যন্ত গোপনে তেহরানের মিউনিসিপ্যাল পাওয়ার গ্রিডের সাথে যুক্ত একজন মাঝারি সারির ইরানি সিভিল ইঞ্জিনিয়ারকে রিক্রুট করতে সক্ষম হয়। এই ইঞ্জিনিয়ারের মূল দায়িত্ব ছিল ওই নির্দিষ্ট এলাকার বৈদ্যুতিক সাবস্টেশনগুলোর দৈনন্দিন রক্ষণাবেক্ষণের লগ রিপোর্ট তৈরি করা। তার মাধ্যমে গোয়েন্দারা কম্পাউন্ডের ভেতরের বৈদ্যুতিক লোডের রিয়েল টাইম ডেটা বা পাওয়ার ড্রপ সিগনেচার সংগ্রহ করতে শুরু করেন। যখনই রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা মাটির অপরের ভবনে কোনো সভার জন্য সমবেত হতেন, তখন ওই ভবনের জ্যামিং ডিভাইস, সামরিক যোগাযোগ ব্যবস্থা এবং সিকিউরিটি স্ক্যানারগুলো একযোগে সচল হওয়ার কারণে শহরের ওই নির্দিষ্ট পাওয়ার গ্রিডের গ্রাফে একটি সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য ঊর্ধ্বগতি দেখা যেত। 2026 সালের ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে সিআইএ এবং মোসাদের জয়েন্ট টাস্ক ফোর্স স্পেস ইন্টেলিজেন্স, এআই প্যাটার্ন রেকগনিশন এবং গ্রাউন্ড ইন্টেলিজেন্সের ডেটা সমন্বয় করে একটি নিশ্ছিদ্র ইন্টেলিজেন্স ওয়েব বা নিখুঁত গোয়েন্দা জাল তৈরি করে ফেলে। তারা তথ্যগতভাবে নিশ্চিত হয় যে খামেনি এখন আর সার্বক্ষণিকভাবে মাটির নিচের বাংকারে আবদ্ধ থাকেন না। রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল কিছু প্রশাসনিক ও সামরিক সভার জন্য তাকে একটি নির্দিষ্ট বিরতিতে বাংকারের ঠিক ওপরে অবস্থিত মূল ভবনের কনফারেন্স রুমে উপস্থিত হতে হয়। এই কনফারেন্স রুমটির ছাদ কোনো রিইনফোর্সড বাংকার বা কংক্রিট ডোম ছিল না, বরং এটি সাধারণ সামরিক গ্রেডের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি ছিল, যা আধুনিক প্রিসিশন গাইডেড মিউনিশন দিয়ে সরাসরি ভেদ করা সম্পূর্ণ গাণিতিক সম্ভাবনার মধ্যে পড়ে। গোয়েন্দারা এখন তাদের ডেটা ড্যাশবোর্ডে কেবল সেই নির্দিষ্ট দিন এবং ক্ষণের সিগন্যালের অপেক্ষায় ছিলেন যেদিন স্যাটেলাইট ভাইব্রেশন এবং বৈদ্যুতিক গ্রিডের স্পাইক একযোগে সেই ভবনে লক্ষ্যবস্তুর উপস্থিতির চূড়ান্ত সংকেত প্রদান করবে। অধ্যায় 4, দ্য পারফেক্ট উইন্ডো। 2026 সালের 18 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি NSA এবং ইসরায়েলি সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট 8200 যৌথভাবে তেহরানের একটি অত্যন্ত উচ্চমাত্রার এনক্রিপ্টেড মার্কিন সামরিক যোগাযোগ নেটওয়ার্কের সংকেত ডিকোড করতে সক্ষম হয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের পেন্টাগন করেসপন্ডেন্ট জুলিয়ান বার্নসের প্রকাশিত একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন থেকে জানা যায়, এই যোগাযোগটি ছিল মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এবং ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের মধ্যে আদান প্রদান করা একটি লজিস্টিক্যাল নির্দেশিকা। এই ডিকোড করা মেসেজ ট্রাফিক বা বার্তা প্রবাহ থেকে গোয়েন্দারা প্রথমবারের মতো একটি সুনির্দিষ্ট তারিখ এবং সময়ের উল্লেখ পান। বার্তাটিতে 28 ফেব্রুয়ারি সকালে ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের একটি বিশেষ নীতি নির্ধারণী সভার সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। এই সভার আলোচ্যসূচি বা এজেন্ডা সম্পূর্ণ সুরক্ষিত থাকলেও সভার ভেন্যু বা স্থান সংক্রান্ত একটি সুনির্দিষ্ট প্রযুক্তিগত তথ্য পশ্চিমা গোয়েন্দাদের হাতে একটি অভাবনীয় সুযোগ এনে দেয়। এই প্রশাসনিক সভাটির জন্য নির্ধারিত ভেন্যু বা স্থান হিসেবে নির্বাচন করা হয়েছিল খামেনির সুরক্ষিত কম্পাউন্ডের ঠিক ওপরে অবস্থিত মূল ভবনের সেন্ট্রাল কনফারেন্স রুমটিকে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ডেস্কের সংগৃহীত তথ্য এবং পরবর্তীতে প্রকাশিত সামরিক বিশ্লেষকদের মত অনুযায়ী মাটির ওপরের এই কনফারেন্স রুমটি নির্বাচনের পেছনে একটি সুনির্দিষ্ট কাঠামোগত কারণ ছিল। খামেনির গভীর ভূগর্ভস্থ বাংকারের ভেতরের সুরক্ষিত ব্রিফিং রুমটির ধারণ ক্ষমতা ছিল সর্বোচ্চ 5 থেকে 7 জন, কিন্তু 28 ফেব্রুয়ারির এই বিশেষ সভায় ইরানের আর্মড ফোর্সেস চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, IRGCর এরোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদেহ এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তৎকালীন সেক্রেটারি আলী শামখান সহ অন্তত 15 থেকে 20 জন শীর্ষ কর্মকর্তার উপস্থিত থাকার প্রোটোকল নির্ধারিত ছিল। এত বিপুল সংখ্যক শীর্ষ কর্মকর্তার একসাথে বাংকারে প্রবেশের প্রযুক্তিগত ছাড়পত্র বা ক্লিয়ারেন্স ছিল না এবং জায়গার সংকুলানো সম্ভব ছিল না। ফলে প্রোটোকল অনুযায়ী সম্পূর্ণ বাধ্য হয়েই সভাটি মাটির ওপরের ভবনে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মাটির ওপরের ভবনে এই সভার আয়োজন করার সিদ্ধান্তটি সিআইএ এবং মোসাদের জয়েন্ট টাস্ক ফোর্সের কাছে সেই সুনির্দিষ্ট টাইম উইন্ডো বা সময়সীমা হিসেবে ধরা দেয়, যার জন্য তারা গত ৮ মাস ধরে অপেক্ষা করছিল। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক গর্ডন লুবোল্ড তার একটি বিশদ বিশ্লেষণে উল্লেখ করেন যে ২৬শে ফেব্রুয়ারি তেহরানের ভেতরে অবস্থানরত মোসাদের হিউম্যান ইন্টেলিজেন্স বা গ্রাউন্ড সোর্সগুলো এই সভার চূড়ান্ত প্রযুক্তিগত প্রস্তুতি সম্পর্কে নিশ্চিত তথ্য সরবরাহ করে। গ্রাউন্ড ইন্টেলিজেন্স রিপোর্ট করে যে মাটির ওপরের কনফারেন্স রুমের জ্যামিং বলয় বা ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডগুলো পূর্ণ ক্ষমতায় চালু করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত অ্যান্টি সার্ভিলেন্স সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। সিআইএর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যালগোরিদম স্যাটেলাইট ডেটা এবং এই গ্রাউন্ড ইনপুটের সমন্বয় করে একটি নিখুঁত সময়রেখা প্রস্তুত করে। বিশ্লেষণে দেখা যায় ২৮শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে সকাল ১০টা বা ইরানি মান সময় বা IRST পর্যন্ত খামেনি তার দুর্ভেদ্য বাংকার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় মাটির উপরের কাঠামোর ভেতরে অবস্থান করবেন। এই ২ ঘন্টার সময়সীমা বা পারফেক্ট উইন্ডো শনাক্ত হওয়ার পরপরই তেল আবিবের কিরিয়া বা ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তর এবং ওয়াশিংটন ডিসির পেন্টাগনের মধ্যে একটি চূড়ান্ত এনক্রিপ্টেড ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। রয়টার্সের গ্লোবাল সিকিউরিটি ডেস্কের ডিক্লাসিফাইড তথ্য অনুযায়ী এই কনফারেন্সে US সেন্ট্রাল কমান্ডের তৎকালীন প্রধান জেনারেল মাইকেল কুরিলা এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল তোমের বার উপস্থিত ছিলেন। ইসরায়েলি মরিচিকা প্রকৌশলীরা পেন্টাগনের সামনে তাদের টার্মিনাল ব্যালিস্টিক অ্যানালিসিস উপস্থাপন করেন। এই অ্যানালিসিসে স্পষ্টভাবে দেখানো হয় যে মাটির উপরের যে কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হবে তার ছাদ সাধারণ রিইনফোর্সড কংক্রিট এবং স্টিল বিম দিয়ে তৈরি, যা প্রচলিত বাংকার বাস্টিং প্রযুক্তি বা প্রিসিশন গাইডেড বোমার সরাসরি পেনিট্রেশন বা কাঠামোগত ভেদ সহ্য করার ক্ষমতা রাখে না। যদি এই নির্দিষ্ট ২ ঘন্টার মধ্যে একটি স্যাচুরেশন স্ট্রাইক বা একযোগে একাধিক বোমার আঘাত নিশ্চিত করা যায়, তবে লক্ষ্যবস্তুর বেঁচে থাকার গাণিতিক সম্ভাবনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। এই নিখুঁত গাণিতিক মডেল এবং নিশ্চিত ইন্টেলিজেন্স ডেটার উপর ভিত্তি করে পেন্টাগন এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে অপারেশনাল ক্লিয়ারেন্স বা চূড়ান্ত স্ট্রাইক প্যাকেজ অনুমোদন করে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের সামরিক বিশ্লেষক ড্যান সাবার্গের একটি কলমে উল্লেখ করা হয় যে ২৭শে ফেব্রুয়ারি রাতে ইসরায়েলি বিমান বাহিনীর স্পেশাল অপারেশন স্কোয়াড্রন তাদের যুদ্ধ বিমানগুলোকে সুনির্দিষ্ট GPS এবং লেজার গাইডেড মিউনিশন বা বোমায় সজ্জিত করার কাজ শুরু করে। এই অপারেশনের জন্য বিমানের রাডার সিগনেচার কমানোর পাশাপাশি বৈদ্যুতিক জ্যামিং পড সংযুক্ত করা হয়, যাতে তারা ইরানের আকাশসীমায় প্রবেশ করার সময় বাভার 373 বা S-400 রাডারের রেডিও ফ্রিকোয়েন্সি ব্লক করতে পারে। সিআইএ এবং মোসাদের গোয়েন্দারা এখন কেবল স্যাটেলাইট ফিড এবং সিগন্যাল ডেটার স্ক্রিনের দিকে তাকিয়ে প্রহর গুনতে শুরু করেন। ২৮শে ফেব্রুয়ারি সকালের ওই নির্দিষ্ট ২ ঘন্টার জন্য তেহরানের ওই নির্দিষ্ট ভবনের আকাশসীমাকে একটি সুনির্দিষ্ট কিল জোন হিসেবে ডেজিগনেট বা চিহ্নিত করা হয়। ৮ মাসের দীর্ঘ নজরদারি, উপগ্রহ ডেটা বিশ্লেষণ এবং গাণিতিক সমীকরণ শেষে গোয়েন্দারা অবশেষে সেই একটিমাত্র সুযোগ পেয়ে যান যেখানে মাটির উপরের একটি সাধারণ ছাদই হবে লক্ষ্যবস্তুর একমাত্র ভৌত প্রতিরোধ ব্যবস্থা। অধ্যায় ৫, 0 আওয়ার। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ ভোর ৫টা ৩০ ইসরায়েলি মান সময়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত নেভাটিম বিমান ঘাঁটি থেকে ইসরায়েলি বিমান বাহিনীর ১৪০তম স্কোয়াড্রনের F-35I আদির স্টিলথ ফাইটার জেটগুলো উড্ডয়ন শুরু করে। সামরিক নীতি এবং প্রোটোকল অনুযায়ী এর ঠিক ১৫ মিনিট পর হাতজেরিম বিমান ঘাঁটি থেকে ভারী পেলোড বা অস্ত্র বহনে সক্ষম ৬৯তম স্কোয়াড্রনের F-15I রাআম যুদ্ধবিমানগুলো আকাশে ওড়ে। ডিফেন্স নিউজের এভিয়েশন ডেস্কের পরবর্তীতে প্রকাশিত অপারেশনাল লগ এবং পেন্টাগনের ডিক্লাসিফাইড ব্রিফিং থেকে জানা যায় এই স্ট্রাইক প্যাকেজে মোট ১২টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল। বিমানগুলোর প্রাথমিক গন্তব্য ছিল জর্ডান এবং সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে ইরাকের আকাশসীমায় প্রবেশ করা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক লজিস্টিক সাপোর্ট তাদের জন্য অপেক্ষা করছিল। তেল আবিবের কিরিয়া আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারে বসে পুরো অপারেশনের রিয়েল টাইম তদারকি করছিলেন IAF কমান্ডার মেজর জেনারেল তোমের বার এবং মোসাদের ডিরেক্টর ডেভিড বার্নেয়া।
এই সামরিক পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সরাসরি কোনো কাইনেটিক স্ট্রাইক বা বোমাবর্ষণের দায়িত্ব পালন করেনি, বরং তারা সম্পূর্ণ অপারেশনটির জন্য অত্যন্ত ক্রিটিক্যাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইডব্লিউ, এয়ার কভার এবং সিগন্যাল জ্যামিং সাপোর্ট প্রদান করে। এভিয়েশন উইক অ্যান্ড স্পেস টেকনোলজি ম্যাগাজিনের প্রযুক্তিগত বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েলি বিমানগুলো উড্ডয়নের ঠিক আগে পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী থেকে EA-18G গ্রাউলার এবং কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে USAF-এর RC-135 রিভেট জয়েন্ট রিকনেসেন্স বিমানগুলো আকাশে ওড়ে। এই বিমানগুলোর মূল কাজ ছিল সিগন্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ এবং ব্রড স্পেকট্রাম জ্যামিং। তারা ইরাক এবং পারস্য উপসাগরের আকাশসীমায় অবস্থান নিয়ে ইরানের আর্লি ওয়ার্নিং রাডার নেটওয়ার্কগুলোর ওপর সাইবার এবং ইলেকট্রনিক আক্রমণ পরিচালনা করে। সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা ওয়াশিংটন ডিসি থেকে এই ইলেকট্রনিক শিল্ড বা সাইবার আবরণের বিষয়টি সরাসরি নিয়ন্ত্রণ করছিলেন, যাতে ইসরায়েলি বিমানগুলো কোনো প্রকার রাডার সিগনেচার ছাড়াই ইরানের আকাশসীমায় প্রবেশ করতে পারে। স্ট্রাইক প্যাকেজটি ইরাকের আকাশসীমা অতিক্রম করার সময় USAF-এর KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান থেকে মাঝ আকাশে জ্বালানি বা মিড এয়ার রিফিউয়েলিং গ্রহণ করে। দ্য ওয়ার জোন সামরিক জার্নালের ডিক্লাসিফাইড রুট ম্যাপ বিশ্লেষণ থেকে দেখা যায়, জ্বালানি গ্রহণের পর যুদ্ধ বিমানগুলো অত্যন্ত নিচু উচ্চতায় বা লো অ্যালটিটিউড ফ্লাইট প্রোফাইলে উড্ডয়ন করে ইরানের জাগ্রোস পর্বতমালা অতিক্রম করে। এই নির্দিষ্ট রুটটি নির্বাচন করার কারণ ছিল টোপোগ্রাফিক্যাল মাস্কিং বা ভৌগোলিক আড়াল ব্যবহার করে ইরানের ভূমিভিত্তিক রাডারগুলোর দৃষ্টিসীমা এড়ানো। সকাল 7:45 ইরানি মান সময় বা IRST ইসরায়েলি স্ট্রাইক ফরমেশন সফলভাবে এবং সম্পূর্ণ নীরবে ইরানের আকাশসীমায় প্রবেশ করে এবং তেহরানের দিকে অগ্রসর হতে থাকে। এই সময় মার্কিন রিভেট জয়েন্ট বিমানগুলো তেহরানের চারপাশে মোতায়েন থাকা রাশিয়ান S-400 এবং বাভার 373 অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমের ফ্রিকোয়েন্সিগুলোতে ফলস সিগন্যাল বা ভুয়া ডেটা পাঠাতে শুরু করে, যার ফলে ইরানের এয়ার ডিফেন্স অপারেটরদের রাডার স্ক্রিনগুলো সম্পূর্ণ স্বাভাবিক ডেটা প্রদর্শন করতে থাকে, যদিও ফাইটার জেটগুলো সরাসরি তেহরানের দিকে এগিয়ে আসছিল। সকাল 8টা IRST ইসরায়েলি ফাইটার জেটগুলো তেহরানের আকাশসীমার ঠিক বাইরে তাদের ওয়েপন রিলিজ পয়েন্ট বা অস্ত্র নিক্ষেপের সুনির্দিষ্ট গাণিতিক অবস্থানে পৌঁছায়। মিলিটারি টাইমসের পেন্টাগন করেসপন্ডেন্টদের রিপোর্ট অনুযায়ী এই পর্যায়ে F-35I স্টেলথ জেটগুলো তাদের অপটিক্যাল এবং ইনফ্রারেড টার্গেটিং পড ব্যবহার করে 35°41' উত্তর এবং 51°23' পূর্ব স্থানাঙ্কে অবস্থিত খামেনির কম্পাউন্ডের মাটির ওপরের মূল ভবনটিকে লক করে। স্যাটেলাইট ডেটা এবং মোসাদের গ্রাউন্ড ইউনিটের রিয়েল টাইম সিগন্যাল কনফার্ম করে যে লক্ষ্যবস্তু এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তারা সেই মুহূর্তেই ভবনের সেন্ট্রাল কনফারেন্স রুমে উপস্থিত রয়েছেন। 69তম স্কোয়াড্রনের F-15I বিমানগুলো তাদের উইংয়ের নিচে থাকা GBU-31 জেডাম এবং GBU-39 স্মল ডায়ামিটার বোমের GPS গাইডেন্স সিস্টেমগুলো সক্রিয় করে। প্রতিটি বোমার কোঅর্ডিনেটস অত্যন্ত নিখুঁতভাবে ভবনের নির্দিষ্ট পিলারের উপর সেট করা হয়, যাতে আঘাতের সাথে সাথেই পুরো ছাদটি কনফারেন্স রুমের ওপর ধসে পড়ে এবং ভেতরে থাকা কারো বেঁচে থাকার কোনো গাণিতিক সম্ভাবনা না থাকে। সকাল 08:10 0 আওয়ার তেল আবিবের কিরিয়া কমান্ড সেন্টার থেকে মেজর জেনারেল তোমের এনক্রিপ্টেড রেডিও তরঙ্গের মাধ্যমে 140তম স্কোয়াড্রনের লিড পাইলটকে চূড়ান্ত নির্দেশ বা ক্লিয়ারেন্স প্রদান করেন, ওয়েপন্স ফ্রি। নির্দেশ পাওয়ার সাথে সাথেই ইসরায়েলি ফাইটার জেটগুলোর বেডোর বা অস্ত্র প্রকোষ্ঠ খুলে যায় এবং ফাইটারগুলো তাদের নির্ধারিত পেলোড রিলিজ করে। রয়টার্সের গ্লোবাল সিকিউরিটি ডেস্কের বিস্তারিত টাইমলাইন অনুযায়ী ঠিক এই সময় তেহরানের সাধারণ নাগরিকরা তাদের প্রাত্যহিক কাজ শুরু করছিলেন, শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক ছিল এবং স্টেট রেডিওতে সকালের সংবাদ প্রচারিত হচ্ছিল। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বা IRGCর এয়ার ডিফেন্স কমান্ডের কাছে এই আগত আঘাতের কোনো পূর্ব সতর্ক বার্তা বা আর্লি ওয়ার্নিং পৌঁছায়নি। GPS এবং লেজার গাইডেড বোমাগুলো শব্দের চেয়ে দ্রুত গতিতে আকাশ থেকে তেহরানের নির্দিষ্ট সেই কম্পাউন্ডের দিকে সরাসরি নেমে আসতে শুরু করে।
মাসের পর মাস ধরে সিআইএ এবং মোসাদের তৈরি করা গাণিতিক সমীকরণ, স্যাটেলাইট ট্র্যাকিং এবং গ্রাউন্ড ইন্টেলিজেন্সের চূড়ান্ত ফলাফল এখন সম্পূর্ণভাবে মাধ্যাকর্ষণ এবং ব্যালিস্টিক পদার্থ বিজ্ঞানের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। অধ্যায় 6 তিলিশ বোমার আঘাত। সকাল 08:10 এবং কয়েক সেকেন্ড IRSTতে তেহরানের 35°41' উত্তর এবং 51°23' পূর্ব স্থানাঙ্কে অবস্থিত সুরক্ষিত কম্পাউন্ডের ঠিক ওপরে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে নিক্ষিপ্ত প্রিসিশন গাইডেড মিউনিশনগুলো আছড়ে পড়ে। সামরিক বিশ্লেষণ বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলি-এর প্রকাশিত ব্যালিস্টিক রিপোর্ট এবং পরবর্তীতে ফাঁস হওয়া স্যাটেলাইট ইমেজারির তথ্য অনুযায়ী ইসরায়েলি ফাইটারগুলো থেকে মোট 30টি GBU-32 এবং GBU-39 স্মল ডায়ামিটার বোমা নিক্ষেপ করা হয়েছিল। এই বোমাবর্ষণ কোনো এলোমেলো বা সাধারণ এরিয়া বম্বিং ছিল না, বরং এটি ছিল একটি নিখুঁত টাইম অন টার্গেট স্যাচুরেশন স্ট্রাইক। এর ভৌত অর্থ হল ভিন্ন ভিন্ন উচ্চতা, ফাইটার জেট এবং ট্র্যাজেক্টরি বা গতিপথ থেকে নিক্ষেপ করা হলেও 30টি বোমা প্রায় একই মিলিসেকেন্ডে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রথম আঘাতের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি মাটির ওপরের প্রশাসনিক ভবনের রেইনফোর্সড কংক্রিটের ছাদটিকে আক্ষরিক অর্থেই ছিন্ন ভিন্ন করে দেয়। এভিয়েশন উইক অ্যান্ড স্পেস টেকনোলজি ম্যাগাজিনের প্রযুক্তিগত ডিকনস্ট্রাকশন বা বিশ্লেষণ থেকে এই 30টি বোমার সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাস সম্পর্কে জানা যায়। পুরো আক্রমণটিকে মূলত 3টি তরঙ্গে বা ওয়েভে ভাগ করা হয়েছিল, যা সম্পন্ন হতে সময় নেয় মাত্র 30 সেকেন্ড। প্রথম তরঙ্গের 10টি স্মল ডায়ামিটার বোমা ভবনের চারপাশের বাইরের দেওয়াল এবং মূল ছাদের ভাল বহনকারী বা সাপোর্ট পিলারগুলো সুনির্দিষ্টভাবে ধ্বংস করে দেয়। এর পরপরই দ্বিতীয় তরঙ্গের 10টি পেনিট্রেশন বোমা সরাসরি সেন্ট্রাল কনফারেন্স রুমের ঠিক ওপরে বিস্ফোরিত হয়, যেখানে লক্ষ্যবস্তু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ওই নির্দিষ্ট প্রশাসনিক সভায় অবস্থান করছিলেন। সবচেয়ে কৌশলগত আঘাতটি ছিল তৃতীয় তরঙ্গের 10টি বোমার। পেন্টাগনের ডিক্লাসিফাইড অপারেশনাল মেমোরান্ডাম অনুযায়ী এই শেষ তরঙ্গের ভারী বোমাগুলো সরাসরি সেই নির্দিষ্ট সামরিক গ্রেডের এলিভেটর শ্যাফট এবং ইমার্জেন্সি সিঁড়ির ওপর আঘাত হানে, যা মাটির ওপরের ভবনকে 500 মিটার গভীরের ভূগর্ভস্থ বাংকারের সাথে যুক্ত করেছিল। এই আঘাতের মূল কৌশলগত উদ্দেশ্য ছিল লক্ষ্যবস্তু বা তার সঙ্গীরা যদি প্রথম 2 তরঙ্গের আঘাত থেকে কোনোভাবে বেঁচেও যান, তবুও তারা যেন কোনোভাবেই মাটির নিচের সুরক্ষিত বাংকারে পিছু হটতে না পারেন। সিআইএ এবং মোসাদের জয়েন্ট টাস্ক ফোর্স এবং সামরিক পরিকল্পনাকারীরা গাণিতিকভাবে জানতেন যে তেহরানের কেন্দ্রস্থলে এত বড় একটি আঘাতের সাথে সাথেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস এবং তাদের র্যাপিড রেসপন্স ফোর্স তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে উঠবে। এই উদ্ধার তৎপরতা এবং চেইন অফ কমান্ডকে বিলম্বিত করার জন্য ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের আকাশসীমায় একই সাথে 2টি অত্যন্ত নিখুঁত ডাইভার্সন বা বিভ্রান্তিমূলক স্ট্রাইক পরিচালনা করে। দ্য নিউ ইয়র্ক টাইমসের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেস্কের ইনভেস্টিগেটিভ রিপোর্ট থেকে জানা যায়, মূল কম্পাউন্ডে আঘাত হানার ঠিক একই সেকেন্ডে পূর্ব তেহরানে অবস্থিত দোসান তাপেহ বিমান ঘাঁটিতে IRGC এর এরোস্পেস ফোর্সের সদর দপ্তরের ওপর একটি ডিরেক্ট হিট বা সরাসরি আঘাত হানা হয়। এই ঘাঁটিতে অবস্থিত এয়ার ডিফেন্স কমান্ডের মূল কমিউনিকেশন টাওয়ার এবং সেন্ট্রাল রাডার হাবটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এর ফলে তেহরানের স্থানীয় এয়ার ডিফেন্স অপারেটররা তাদের কেন্দ্রীয় কমান্ডের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ হারিয়ে ফেলেন এবং তারা বুঝতে ব্যর্থ হন যে ঠিক কোন দিক থেকে মূল আক্রমণটি পরিচালিত হচ্ছে। দ্বিতীয় ডাইভার্সন স্ট্রাইকটি পরিচালিত হয় তেহরানের মধ্যাঞ্চলে ওয়ালি-ই আসার অ্যাভিনিউয়ের কাছাকাছি অবস্থিত বাসিজ ফোর্সের একটি প্রধান লজিস্টিক্যাল এবং অভ্যন্তরীণ কমিউনিকেশন নোডের ওপর। রয়টার্সের গ্লোবাল সিকিউরিটি ডেস্কে প্রকাশিত স্যাটেলাইট ইমেজারি বিশ্লেষণ করে দেখা যায়, এই লজিস্টিক্যাল হাবটি ধ্বংস হওয়ার ফলে IRGCর অভ্যন্তরীণ এনক্রিপ্টেড রেডিও নেটওয়ার্কে একটি সাময়িক ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্নতা তৈরি হয়। একই সাথে তেহরানের 3টি ভিন্ন ভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ এবং ধোঁয়ার কুণ্ডলী তৈরি হওয়ার কারণে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং জরুরি উদ্ধারকারী দলগুলো চরম বিভ্রান্তিতে পড়ে যায়। মূল লক্ষ্যবস্তু খামেনির কম্পাউন্ড নাকি দোসান তাপেহ বিমান ঘাঁটি তা নির্ধারণ করতে IRGCর সেন্ট্রাল কমান্ডের অত্যন্ত মূল্যবান এবং সংকটপূর্ণ কয়েক মিনিট নষ্ট হয়।
এই সুপরিকল্পিত ডাইভারশন স্ট্রাইকগুলোর ফলে উদ্ধারকারী দলগুলো মূল ঘটনাস্থলে পৌঁছানোর পথে একটি কৃত্রিম লজিস্টিক্যাল জ্যাম এবং প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়। মাত্র 30 সেকেন্ডের এই ধ্বংসযোগ্য এবং সুনির্দিষ্ট বোমাবর্ষণের পর তেহরানের 35°41' 31" নর্থ, 51°23' 55" ইস্ট স্থানাঙ্কে অবস্থিত সেই সুরক্ষিত কম্পাউন্ডের মাটির ওপরের মূল ভবনের আর কোনো ভৌত অস্তিত্ব অবশিষ্ট ছিল না। দ্য ওয়াশিংটন পোস্টের সামরিক বিশ্লেষক ডাগলাস ফারারের একটি কলামে উল্লেখ করা হয় যে এই হামলার সবচেয়ে বিস্ময়কর এবং ভীতিকর দিক ছিল এর ব্যালিস্টিক নির্ভুলতা। 30টি বোমার প্রতিটি নির্দিষ্ট পিলারে এবং এলিভেটর শ্যাফটে আঘাত হানলেও কম্পাউন্ডের মূল দেওয়ালের বাইরে অবস্থিত তেহরানের সাধারণ আবাসিক এলাকা বা রাস্তায় এর কোনো কোল্যাটারাল ড্যামেজ বা আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়নি। বোমার ব্লাস্ট রেডিয়াস বা বিস্ফোরণের ব্যাসার্ধ এমনভাবে ক্যালকুলেট করা হয়েছিল যাতে পুরো কাইনেটিক ফোর্স বা ধ্বংসাত্মক শক্তি কেবল ভেতরের দিকে বা ইনওয়ার্ড ডিরেকশনে কাজ করে। মাটির ওপরে দাঁড়িয়ে থাকা একটি স্বয়ংসম্পূর্ণ প্রশাসনিক ভবন আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে যায় এবং মাটির গভীরে থাকা সেই নিশ্ছিদ্র বাংকারে প্রবেশের একমাত্র পথটি কয়েক হাজার টন রেইনফোর্সড কংক্রিট এবং জ্বলন্ত ইস্পাতের ধ্বংসস্তূপের নিচে চিরতরে চাপা পড়ে যায়। অধ্যায় 7, মিটিং রুমের শেষ মুহূর্ত। 28 ফেব্রুয়ারি সকাল 08:10 সেই নির্দিষ্ট ভগ্নাংশ সেকেন্ডে তেহরানের সুরক্ষিত কম্পাউন্ডের মাটির ওপরের সেন্ট্রাল কনফারেন্স রুমের ভেতরের পরিবেশ ছিল সম্পূর্ণ শান্ত এবং স্বাভাবিক। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের ফরেন্সিক আর্কিটেকচার এবং ইনভেস্টিগেটিভ টিমের প্রকাশিত কাঠামোগত ব্লুপ্রিন্ট বিশ্লেষণ থেকে জানা যায় এই নির্দিষ্ট কনফারেন্স রুমটির ভেতরের দেওয়ালগুলো সম্পূর্ণ অ্যাকোস্টিক প্যানেল এবং উচ্চ ঘনত্বের সাউন্ড প্রুফিং ম্যাটেরিয়াল দিয়ে আচ্ছাদিত ছিল। এর মূল উদ্দেশ্য ছিল সামরিক সভাগুলোর গোপনীয়তা রক্ষা করা এবং বাইরের কোনো যান্ত্রিক শব্দ ভেতরে প্রবেশ করতে না দেওয়া। এই নিশ্ছিদ্র শব্দ নিরোধক ব্যবস্থার কারণে ভবনের ঠিক ওপরে যখন ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তাদের পেলোড রিলিজ করছিল তখন ভেতরের কোনো সদস্যই বিমানের ইঞ্জিন বা বোমার পতনের কোনো শব্দ শুনতে পাননি। সিগন্যাল ইন্টেলিজেন্স বা সিগেন্ট ডেটার লগ অনুযায়ী ঠিক ওই মুহূর্তে রুমের ভেতরের পরিবেশগত তাপমাত্রা এবং বায়ুচাপ ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং স্বাভাবিক। সকাল 8টা থেকে শুরু হওয়া সেই সময়সীমার প্রাথমিক অংশে এটি কোনো পূর্ণাঙ্গ সামরিক সভা ছিল না, বরং এটি ছিল একটি প্রি মিটিং প্রোটোকল বা সভার পূর্ববর্তী পারিবারিক এবং ব্যক্তিগত জমায়েত। রয়টার্স এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মার্চ 2026-এর বিস্তারিত ক্যাজুয়ালিটি রিপোর্ট থেকে এই রুমে উপস্থিত ব্যক্তিবর্গের সুনির্দিষ্ট তালিকা পাওয়া যায়। মূল কনফারেন্স টেবিলের প্রধান আসনে বসেছিলেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ 8 মাস ভূগর্ভস্থ বাংকারে বিচ্ছিন্ন থাকার পর শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক সভা শুরু হওয়ার ঠিক আগে তিনি তার পরিবারের সদস্যদের সাথে একটি সংক্ষিপ্ত সাক্ষাতে মিলিত হয়েছিলেন। তার সাথে একই টেবিলে উপস্থিত ছিলেন তার এক কন্যা, জামাতা, এক কিশোর নাতি এবং এক পুত্রবধূ। কনফারেন্স রুমের একেবারে ভেতরের নিরাপত্তা বলয় বা ইনার রিং সিকিউরিটিতে উপস্থিত ছিলেন আনসার আল মাহদি প্রোটেকশন কর্পসের একজন অত্যন্ত শীর্ষস্থানীয় ব্যক্তিগত দেহরক্ষী। অন্যদিকে খামেনির স্ত্রী সেই মুহূর্তে মূল কনফারেন্স রুমের বাইরে অবস্থিত একটি সংলগ্ন অপেক্ষাগার বা অ্যান্টি রুমে অবস্থান করছিলেন। সকাল 08:10 এবং 15 সেকেন্ডে প্রথম তরঙ্গের আঘাতটি যখন ভবনের মূল কাঠামোতে স্পর্শ করে তখন ভেতরের পদার্থবিদ্যার সমীকরণগুলো মিলি সেকেন্ডের ব্যবধানে পরিবর্তিত হতে শুরু করে। সামরিক ও প্রতিরক্ষা বিষয়ক জার্নাল জেইন্স ডিফেন্স উইকলি এর ব্যালিস্টিক ও ফরেন্সিক পুনর্গঠন অনুযায়ী GBU-39 স্মল ডায়ামিটার বোমগুলো যখন ভবনের সাপোর্ট পিলারগুলোতে আঘাত হানে তখন কনফারেন্স রুমের ভেতরের ব্যারোমেট্রিক বা বায়ুমণ্ডলীয় চাপ প্রায় 0.4 সেকেন্ডে স্বাভাবিক মাত্রা থেকে কয়েক হাজার গুণ বৃদ্ধি পায়। এই অতি দ্রুত বায়ুচাপের পরিবর্তনের ফলে একটি তীব্র ওভার প্রেশার ওয়েভ তৈরি হয়,
যা কনফারেন্স রুমের ভেতরের অ্যাকোস্টিক প্যানেল এবং ফার্নিচারগুলোকে তাৎক্ষণিকভাবে ছিন্ন ভিন্ন করে দেয়। এর ঠিক পরের মিলিসেকেন্ডেই দ্বিতীয় তরঙ্গের GBU-31 পেনিট্রেশন বোমাগুলো সরাসরি ছাদের রিইনফোর্সড কংক্রিট ভেদ করে কনফারেন্স রুমের ঠিক মাঝখানে প্রবেশ করে এবং বিস্ফোরিত হয়। এই পর্যায়ে কনফারেন্স রুমের ভেতরে থাকা ব্যক্তিবর্গের কোনো প্রকার স্নায়বিক প্রতিক্রিয়া বা রেসপন্স টাইম দেখানোর গাণিতিক সুযোগ ছিল না। মেডিকেল ইমেজিং এবং বায়োমেকানিক্যাল স্টাডিজ অনুযায়ী একজন সুস্থ মানুষের মস্তিষ্ক কোনো দৃশ্যমান বা শ্রবণযোগ্য বিপদ শনাক্ত করে স্নায়ুর মাধ্যমে পেশিতে সংকেত পাঠাতে ন্যূনতম 0.25 সেকেন্ড সময় নেয়। কিন্তু ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত জিপিএস গাইডেড মিউনিশনগুলোর পতন এবং বিস্ফোরণের গতি ছিল শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি, সুপারসনিক। এর ভৌত অর্থ হল বিস্ফোরণের আলো বা শব্দ মস্তিষ্কে পৌঁছানোর আগেই বোমার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি পুরো রুমটিকে গ্রাস করে নেয়। লক্ষ্যবস্তু বা তার পরিবারের সদস্যরা আক্ষরিক অর্থেই বুঝতে পারেননি যে তাদের ওপর কোনো আক্রমণ সংগঠিত হচ্ছে। কোনো অ্যালার্ম বাজার সুযোগ ছিল না, সিট থেকে উঠে দাঁড়ানোর বা আত্মরক্ষার কোনো ভৌত সময়সীমা তাদের কাছে ছিল না। তৃতীয় তরঙ্গের বোমাগুলো যখন কনফারেন্স রুম সংলগ্ন এলিভেটর শ্যাফট এবং এমার্জেন্সি সিঁড়ির ওপর আঘাত হানে, তখন মাটির নিচের বাংকারে যাওয়ার একমাত্র লাইফলাইনটি চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। এভিয়েশন উইক অ্যান্ড স্পেস টেকনোলজির ব্লাস্ট ভেক্টর ডেটা থেকে দেখা যায়, সেন্ট্রাল কনফারেন্স রুমের ছাদটি কয়েক হাজার টন কংক্রিট এবং ইস্পাতের একটি নিরেট ব্লকে পরিণত হয়ে সরাসরি মূল টেবিলের উপর ধসে পড়ে। বোমার বিস্ফোরণের কারণে ওই নির্দিষ্ট প্রকোষ্ঠের ভেতরের তাপমাত্রা মুহূর্তের মধ্যে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা একটি থার্মোব্যারিক ইফেক্ট তৈরি করে ভেতরের সমস্ত অক্সিজেন নিঃশেষ করে দেয়। কংক্রিটের এই সরাসরি এবং তাৎক্ষণিক পতনের ফলে ব্লান্ট ফোর্স ট্রমা এবং মেকানিক্যাল কম্প্রেশনের কারণে কনফারেন্স রুমের ভেতরে থাকা খামেনি, তার কন্যা, জামাতা, নাতি, পুত্রবধূ এবং সেই বিশেষ দেহরক্ষী, এই মোট 6 জন ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মূল বিস্ফোরণের কেন্দ্র বা এপিসেন্টারের বাইরে সংলগ্ন অ্যান্টিরুমে অবস্থান করার কারণে খামেনির স্ত্রী তাৎক্ষণিক মেকানিক্যাল কম্প্রেশনের হাত থেকে রক্ষা পান। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং রেড ক্রিসেন্টের প্রাথমিক মেডিকেল অ্যাসেসমেন্ট রিপোর্ট থেকে জানা যায়, ওভার প্রেশার ওয়েভ এবং ভবনের আংশিক পতনের কারণে তিনি গুরুতর ব্লান্ট ফোর্স ইঞ্জুরি এবং থার্মাল বার্ন বা পোড়া ক্ষতের শিকার হন। তাকে পরবর্তীতে ধ্বংসাস্তূপ থেকে উদ্ধার করে আইআরজিসির অত্যন্ত গোপনীয় মেডিকেল ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়। কনফারেন্স রুমের বাইরের করিডোরে অপেক্ষারত অন্যান্য সামরিক কর্মকর্তারা, যারা মূল প্রোটোকল মিটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন, তারা এই ব্লাস্ট রেডিয়াসের বাইরে থাকায় কাইনেটিক আঘাত থেকে বেঁচে যান। কিন্তু পুরো কমান্ড স্ট্রাকচারটি ওই কয়েক সেকেন্ডের মধ্যেই আক্ষরিকভাবে ধূলিসাৎ হয়ে যায়। মাত্র 30 সেকেন্ডের এই সুনির্দিষ্ট এবং গাণিতিক বম্বিংয়ের পর মধ্যপ্রাচ্যের অন্যতম সুরক্ষিত এবং ক্ষমতাধর একটি রাজনৈতিক ও সামরিক কেন্দ্র সম্পূর্ণ নিস্তব্ধতায় পরিণত হয়। অধ্যায় 8, খামেনি ইজ ডেড। তেহরানের নির্দিষ্ট স্থানাঙ্কে কাইনেটিক আঘাতের অবসান ঘটার ঠিক 5 মিনিট পর সকাল 08:15 আইআরএসটি সম্পূর্ণ সামরিক অপারেশনটি ইন্টেলিজেন্স বা তথ্য সংগ্রহের একটি নতুন পর্যায়ে প্রবেশ করে। ইসরায়েলি সামরিক পরিভাষায় এই পর্যায়টিকে ব্যাটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট বা বিডিএ বলা হয়। হারেৎসের প্রতিরক্ষা ডেস্কে পরবর্তীতে ফাঁস হওয়া ডিক্লাসিফাইড নথিপত্র থেকে জানা যায়, যুদ্ধবিমানগুলো আকাশসীমা ত্যাগ করার সাথে সাথেই ইসরায়েলি বিমান বাহিনীর উচ্চ উড়ন্ত হার্মিস 900 রিকনেসেন্স ড্রোনগুলো ওই নির্দিষ্ট কম্পাউন্ডের উপর অবস্থান নেয়। এই ড্রোনগুলোর মূল কাজ ছিল ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে ধ্বংসস্তূপের রিয়েল টাইম ভিজুয়াল ফিড বা সরাসরি চিত্র তেল আবিবের কিরিয়া কমান্ড সেন্টারে প্রেরণ করা। একই সময়ে ইসরায়েলি সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট 8200 তেহরানের অভ্যন্তরীণ রেডিও ফ্রিকোয়েন্সিগুলোর ওপর আড়ি পাততে শুরু করে। তাদের প্রাথমিক লক্ষ্য ছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির মেডিকেল রেস্কিউ টিমগুলোর এনক্রিপ্টেড রেডিও ট্রাফিক বিশ্লেষণ করে টার্গেটের ভৌত অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য সংগ্রহ করা। সকাল 9টার মধ্যে মোসাদ এবং আমানের বিশ্লেষকরা ড্রোন থেকে প্রাপ্ত থার্মাল ইমেজিং এবং সিগন্যাল ইন্টারসেপ্টেড ডেটা সমন্বয় করে একটি প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হন।
রয়টার্সের গ্লোবাল ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী ইউনিট 8200 আইআরজিসির মেডিকেল রেসপন্স ইউনিটের একটি অত্যন্ত সংবেদনশীল রেডিও ট্রান্সমিশন ডিকোড করতে সক্ষম হয়, যেখানে কনফারেন্স রুমের ধ্বংসস্তূপ থেকে একাধিক হাই ভ্যালু টার্গেটের নিথর দেহ উদ্ধারের লজিস্টিক্যাল নির্দেশনা দেওয়া হচ্ছিল। এছাড়া ড্রোনের ইনফ্রারেড সেন্সারে দেখা যায় যে মাটির ওপরের মূল কাঠামোর নিচে কোনো লাইফ সিগনেচার বা মানবদেহের তাপমাত্রার অস্তিত্ব নেই। এই কাঠামোগত ধ্বংসের জ্যামিতি এবং রেডিও সিগন্যালের অভাব বিশ্লেষণ করে মোসাদ ডিরেক্টর ডেভিড বার্নেয়া নিশ্চিত হন যে লক্ষ্যবস্তুর বেঁচে থাকার কোনো গাণিতিক বা বায়োলজিক্যাল সম্ভাবনা অবশিষ্ট নেই। এই শতভাগ নিশ্চিত হওয়ার পর কিরিয়া কমান্ড সেন্টার থেকে একটি বিশেষায়িত জিরো ডেটা প্যাকেট সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সার্ভারে ট্রান্সমিট করা হয়। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং সামরিক কাঠামোতে এই সফলতার খবর পৌঁছানোর পরপরই একটি সুপরিকল্পিত তথ্য সম্প্রচার বা ইনফরমেশন ওয়ারফেয়ার কৌশল গ্রহণ করা হয়। 28শে ফেব্রুয়ারি দুপুরের দিকে ইসরায়েলি মান সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জেরুজালেমে একটি নির্দিষ্ট প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হন। দ্য জেরুজালেম পোস্ট এবং টাইমস অফ ইসরায়েলের আর্কাইভে সংরক্ষিত সেই ব্রিফিংয়ের প্রতিলিপি অনুযায়ী নেতানিয়াহু অত্যন্ত সুকৌশলে সরাসরি মৃত্যুর দাবি করা থেকে বিরত থাকেন, কিন্তু তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যে তেহরানের ওই নির্দিষ্ট কম্পাউন্ডের উপর পরিচালিত অপারেশনে মূল লক্ষ্যবস্তুর নিকেশ হওয়ার গ্রোয়িং সাইন্স বা ক্রমবর্ধমান প্রমাণ তাদের হাতে এসে পৌঁছচ্ছে। এর কয়েক ঘণ্টা পর পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে মোসাদের একজন শীর্ষ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে দেওয়া একটি বিবৃতি প্রকাশিত হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের ওই রিপোর্টে ইসরায়েলি কর্মকর্তা উদ্ধৃত করে বলেন, তার বডি আমরা দেখেছি। এই দাবিটি মূলত আইআরজিসির নিজস্ব ড্রোনের ভিডিও ফিড হ্যাক করে অথবা তেহরানের ভেতরে থাকা ইউনিট 504-এর হিউম্যান ইন্টেলিজেন্সের সরাসরি চাক্ষুষ প্রমাণের ভিত্তিতে করা হয়েছিল। তেলাবিবে যখনই কূটনৈতিক এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান চলছিল, ওয়াশিংটন ডিসির সময়রেখা তখন সম্পূর্ণ ভিন্ন একটি রাজনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী তখন 28শে ফেব্রুয়ারির মধ্যরাত অতিক্রান্ত হয়েছে। সিএনএন এবং দ্য ওয়াশিংটন পোস্টের হোয়াইট হাউস করেসপন্ডেন্টদের যৌথ ইনভেস্টিগেটিভ রিপোর্ট থেকে জানা যায়, হোয়াইট হাউসের বেসমেন্টে অবস্থিত সিচুয়েশন রুমে সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেন। তারা ইসরায়েল থেকে প্রাপ্ত রিয়েল টাইম বিডিএ ডেটা এবং মার্কিন নিজস্ব স্যাটেলাইট রিকনেসেন্সের ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করেন। সিআইএর গাণিতিক মডেল এবং সিগন্যাল ইন্টারসেপ্টের চূড়ান্ত রিপোর্ট পর্যালোচনা করে মার্কিন প্রশাসন প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত হয় যে অপারেশনের মূল লক্ষ্যবস্তু এবং তার শীর্ষ সহযোগীরা ওই কনফারেন্স রুমের ধ্বংসাস্তূপের নিচেই প্রাণ হারিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা পেন্টাগনের প্রথাগত কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী এই ধরনের একটি হাই প্রোফাইল গুপ্ত হত্যার পর আনুষ্ঠানিকভাবে একটি প্রেস রিলিজ বা রাষ্ট্রপতির ওভাল অফিস অ্যাড্রেস দেওয়ার কথা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথাগত আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে গিয়ে সম্পূর্ণ সরাসরি এবং ডিজিটাল পদ্ধতি অবলম্বন করেন। ফাইন্যান্সিয়াল টাইমসের পলিসি অ্যানালিসিস ডেস্কের প্রতিবেদন অনুযায়ী সিচুয়েশন রুমের ব্রিফিং শেষ হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু ভূ-রাজনৈতিকভাবে চূড়ান্ত ঘোষণামূলক পোস্ট করেন। সেই টেক্সট পোস্টে কোনো প্রকার কূটনৈতিক অস্পষ্টতা না রেখে তিনি সরাসরি লেখেন, খামিনাই ইজ ডেড, জাস্টিস ফর দ্য পিপল অফ ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ক্ষমতাসীন রাষ্ট্রপতির এই সরাসরি এবং আনফিল্টার্ড ঘোষণার মাধ্যমে পুরো অপারেশনটি গ্লোবাল ডোমেইনে অফিসিয়াল বা আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। এই একটি মাত্র ডিজিটাল পোস্ট এবং তেলাবিবের পরোক্ষ বার্তার ফলে আন্তর্জাতিক কূটনীতি এবং অর্থনীতিতে তাৎক্ষণিক একটি শকওয়েভ বা তরঙ্গের সৃষ্টি হয়। ব্লুমবার্গের ফাইন্যান্সিয়াল ডেটা লগ থেকে দেখা যায়, ট্রাম্পের ওই ট্রুথ সোশ্যাল পোস্টটি পাবলিশ হওয়ার ঠিক 14 মিনিটের মাথায় গ্লোবাল কমোডিটি মার্কেটে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় 8% বৃদ্ধি পায়। একই সময়ে লকহিড মার্টিন এবং রেথিয়নের মতো বৃহৎ সামরিক ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচকে ব্যাপক উল্লম্ফন দেখা যায়। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে রাশিয়া এবং চীনের স্থায়ী প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পরিষদের একটি জরুরি রুদ্ধদ্বার অধিবেশন বা ইমার্জেন্সি সেশন ডাকার জন্য আনুষ্ঠানিক চিঠি প্রদান করেন।
আন্তর্জাতিক গণমাধ্যম, পশ্চিমা রাষ্ট্রপ্রধান এবং বৈশ্বিক শেয়ার বাজার যখন এই একটি তথ্যের ওপর ভিত্তি করে তাদের পরবর্তী কৌশল নির্ধারণ করছিল, তেহরানের স্টেট মিডিয়া এবং প্রশাসনিক কাঠামো তখন সম্পূর্ণ একটি ভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছিল। অধ্যায় 9, লুকোচুরি এবং স্বীকারোক্তি। 28 ফেব্রুয়ারি সকালের সেই বিধ্বংসী আঘাতের পর থেকে পরবর্তী 24 ঘণ্টা ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং প্রশাসনিক কাঠামোতে এক নজিরবিহীন তথ্যগত বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়। রয়টার্স এবং বিবিসি মনিটরিংয়ের বিশ্লেষণী প্রতিবেদন অনুযায়ী হামলার ঠিক 1 ঘণ্টা পর থেকে তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB এবং বার্তা সংস্থাগুলো তাদের নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার বজায় রাখার একটি মরিয়া প্রচেষ্টা চালায়। সকাল 10:30 দিকে ইরানি স্টেট মিডিয়ার প্রাথমিক বুলেটিনে বলা হয় যে তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি যান্ত্রিক ত্রুটিজনিত বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে সাধারণ অগ্নিনির্বাপক দল কাজ করছে। এই পর্যায়ে সুপ্রিম লিডারের অবস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রদান না করে কেবল জানানো হয় যে দেশ ও জাতির অভিভাবক নিরাপদ আছেন এবং তিনি তার প্রাত্যহিক কার্যক্রমে ব্যস্ত রয়েছেন। এই কৌশলী লুকোচুরি বা স্ট্র্যাটেজিক ডিনায়ালের মূল উদ্দেশ্য ছিল IRGCর অভ্যন্তরে সম্ভাব্য বিদ্রোহ রোধ করা এবং তেহরানের সাধারণ জনগণের মধ্যে তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়া ঠেকানো। পারিবারিক এবং প্রশাসনিক স্তরে এই লুকোচুরি আরও জটিল আকার ধারণ করে। দ্য গার্ডিয়ানের প্রকাশিত একটি ইনভেস্টিগেটিভ ডায়েরি থেকে জানা যায় 28 ফেব্রুয়ারি দুপুরের দিকে ইরানের রাষ্ট্রীয় প্রোটোকল অফিসাররা খামেনির পারিবারিক সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কনফারেন্স রুমের ধ্বংসস্তূপের নিচে চিরতরে চাপা পড়া সেই নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কোনো সিগন্যাল পাওয়া সম্ভব ছিল না। বিকেল নাগাদ যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ডিজিটাল ঘোষণাগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, তখন ইরানের অভ্যন্তরে VPN বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারকারী সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়। IRGCর সাইবার ইউনিট তাৎক্ষণিকভাবে তেহরানের মোবাইল ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ট্রাফিক সম্পূর্ণ ব্লক করে দেয়। একই সময়ে স্টেট মিডিয়াতে খামেনির পূর্ব রেকর্ড করা একটি পুরনো ভিডিও ফুটেজ সম্প্রচার করা শুরু করা হয়, যাতে দেশবাসীকে বোঝানো যায় যে শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু এখনও অটুট। তবে পর্দার আড়ালের এই নীরবতা ভেঙে যেতে শুরু করে 1 মার্চ ভোরে। কাতার ভিত্তিক আল জাজিরার তেহরান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী 1 মার্চ সকালের দিকে তেহরানের পাস্তুর স্ট্রিটের প্রশাসনিক এলাকায় নিরাপত্তা বেষ্টনী কয়েক গুণ বৃদ্ধি করা হয় এবং সেখানে কালো পতাকা উত্তোলনের প্রস্তুতি দেখা যায়। সকাল 9টায় ইরানের স্টেট টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে পবিত্র কোরআন তেলাওয়াত সম্প্রচার শুরু করে। এর কিছুক্ষণ পরেই ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের প্রধান উপস্থাপক একটি আনুষ্ঠানিক বিবৃতি পাঠ করেন। সেই অত্যন্ত সংবেদনশীল এবং ঐতিহাসিক ভাষ্যে প্রথমবারের মতো স্বীকার করে নেওয়া হয় যে 28 ফেব্রুয়ারি সকালে ইহুদিবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তির কাপুরুষতাপূর্ণ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য মার্টার্ড বা শাহাদাত বরণ করেছেন। এই আনুষ্ঠানিক স্বীকারোক্তির মাধ্যমে দীর্ঘ 24 ঘণ্টার রাষ্ট্রীয় লুকোচুরি এবং কূটনৈতিক অস্পষ্টতার অবসান ঘটে। এই স্বীকারোক্তির সাথে সাথেই ইরান সরকার নিহতের চূড়ান্ত তালিকা এবং ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা থেকে প্রকাশিত মেডিকেল রিপোর্ট অনুযায়ী হামলায় খামেনির সাথে তার কন্যা, জামাতা, নাতি এবং পুত্রবধূ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে আরও জানানো হয় যে খামেনির স্ত্রী, যিনি হামলার পর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, তিনি 2 মার্চ ভোর 4:30 হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই স্বীকারোক্তিটি ছিল ইরানের ইসলামিক বিপ্লব পরবর্তী ইতিহাসের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিপর্যয়। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনিকে শহীদে কুদস হিসাবে অভিহিত করা হয় এবং পুরো দেশকে পরবর্তী 7 দিনের জন্য সাধারণ ছুটি এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ বিজ্ঞান এবং গোয়েন্দা বিশ্লেষকদের মতে ইরান সরকারের এই বিলম্বিত স্বীকারোক্তি ছিল একটি সুপরিকল্পিত ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট নিরসন কৌশলের অংশ। ওয়াল স্ট্রিট জার্নালের একটি কলামে উল্লেখ করা হয়েছে যে এই 24 ঘণ্টা সময়টি IRGC এবং ইন্টেলিজেন্স মিনিস্ট্রি মূলত তাদের পরবর্তী নেতৃত্ব নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করার জন্য ব্যবহার করেছিল।
যদি মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে প্রচার করা হতো তবে দেশে একটি সাংবিধানিক শূন্যতা এবং ব্যাপক গণবিক্ষোভ তৈরি হতে পারত, যা সামাল দেওয়ার মতো শক্তি সেই মুহূর্তে সরকারের ছিল না। তাই সত্য স্বীকার করার আগে তারা পর্দার আড়ালে ক্ষমতা হস্তান্তরের একটি কাঠামো তৈরি করতে সক্ষম হয়। এই স্বীকারোক্তির পরপরই তেহরানের রাজপথ এক বিচিত্র এবং গাম্ভীর্যপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়, যেখানে শোক আর অনিশ্চয়তা একই সাথে ডানা মেলতে শুরু করে। অধ্যায় 10, নতুন যুগের সূচনা ও তেহরানের রাজপথ। 1 মার্চ 2026 তারিখে ইরানের স্টেট মিডিয়া কর্তৃক আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর আনুষ্ঠানিক স্বীকৃতির পর দেশটিতে এক নজিরবিহীন সাংবিধানিক এবং প্রশাসনিক সংকটের সৃষ্টি হয়। ইরানের সংবিধানের 131 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম লিডারের মৃত্যু বা অক্ষমতায় একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। রয়টার্স এবং ফিনান্সিয়াল টাইমসের প্রশাসনিক বিশ্লেষণী প্রতিবেদন থেকে জানা যায় 1 মার্চ বিকেলেই তেহরানে একটি জরুরি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করে একটি 3 সদস্যের ইন্টারিম লিডারশিপ কাউন্সিল। এই কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয় এক্সপিরিয়েন্সি ডিসাইনমেন্ট কাউন্সিলের সদস্য আলী রেজা আরাফিকে, তৎকালীন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহেসিনি এজেইকে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল শাসন ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখা এবং সম্ভাব্য সামরিক অভ্যুত্থান রোধ করা। প্রশাসনিক এই পরিবর্তনের সাথে সাথেই ইরানের রাজপথে এক অভূতপূর্ব এবং দ্বিধাবিভক্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দ্য গার্ডিয়ান এবং আল জাজিরার গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী তেহরানের উত্তর ও মধ্যাঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিপুল উপস্থিতি সত্ত্বেও সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একদিকে সরকার সমর্থিত বাসিজ কোর্সের হাজার হাজার সদস্য কালো পোশাক পরে শোক র্যালিতে অংশ নেয়, অন্যদিকে কিছু এলাকায় বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের নিস্তব্ধ উল্লাস লক্ষ্য করা যায়। 2 মার্চ রাত থেকে তেহরানের বিভিন্ন আবাসিক এলাকা থেকে সরকার বিরোধী স্লোগান শোনা যেতে থাকে। নিউ ইয়র্ক টাইমসের ডিজিটাল ফোরেন্সিক টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জানায় যে সিকিউরিটি ফোর্সের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করেই কিছু জায়গায় ছোট ছোট দল রাস্তায় বেরিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইআরজিসি এবং বাসিজ ফোর্স তেহরানের গুরুত্বপূর্ণ চত্বরগুলোতে অবস্থান নেয় এবং ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও কিছু ক্ষেত্রে সরাসরি গুলিবর্ষণ করে, যার ফলে বেশ কিছু হতাহতের ঘটনা রেকর্ড করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে এই ক্ষমতার পালাবদল এবং তেহরানের রাজপথের অস্থিরতা গভীরভাবে পর্যবেক্ষণ করা হতে থাকে। পেন্টাগনের জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টার থেকে প্রকাশিত একটি সংক্ষিপ্ত মেমোর্যান্ডাম অনুযায়ী 2 মার্চ রাত থেকেই ইরানের আকাশসীমা এবং সমুদ্র সীমায় মার্কিন ও ইসরায়েলি ড্রোন নজরদারি কয়েক গুণ বৃদ্ধি করা হয়। এই নজরদারির মূল লক্ষ্য ছিল অন্তর্বর্তীকালীন সরকার বা আইআরজিসি কোনো ধরনের হঠকারী সামরিক পদক্ষেপ বা প্রক্সি ওয়ারফেয়ার শুরু করে কিনা তা পর্যবেক্ষণ করা। এরই মধ্যে ইরানের স্টেট মিডিয়া ঘোষণা করে যে দেশ জুড়ে পরবর্তী 40 দিন রাষ্ট্রীয় শোক পালিত হবে এবং প্রথম 7 দিন সমস্ত সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই সময়সীমা মূলত সরকারকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার এবং নতুন সুপ্রিম লিডার নির্বাচনের জন্য বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্যদের সমবেত করার একটি রাজনৈতিক বাফার বা সময় প্রদান করে। 3 মার্চের মধ্যে তেহরান একটি থমথমে শান্তিতে নিমজ্জিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে বলা হয় যে এই 48 ঘণ্টায় অন্তত 200-র বেশি রাজনৈতিক কর্মীকে প্রতিরোধমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়েছে। সিএনএনের ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে খামেনি পরবর্তী এই ইরান আর আগের মতো থাকবে না। নেতৃত্বের এই বিশাল শূন্যতা পূরণ করা যেমন কঠিন, তেমনি দেশের অভ্যন্তরে থাকা দীর্ঘদিনের পুঞ্জীভূত জনরোষ সামলানেও নতুন ইন্টারিম কাউন্সিলের জন্য এক অগ্নি পরীক্ষা। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করে এই অন্তর্বর্তীকালীন কাউন্সিলে আলী রেজা আরাফি এবং গোলাম হোসেন মোহসেনি এজেইর মতো কট্টরপন্থীদের আধিপত্য থাকলেও জনগণের ব্যাপক অসন্তোষ এবং আন্তর্জাতিক চাপের মুখে ইরানের অভ্যন্তরীণ নীতিতে এক বড় ধরনের সংস্কার আসতে পারে। বন্ধুরা,
আপনাদের কাছে আমার প্রশ্ন, ৪৮ ঘন্টার এই অপারেশন এবং তার পরবর্তী ফলাফল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে যে আমূল পরিবর্তন এনেছে, তা কি দীর্ঘমেয়াদে এই অঞ্চলে স্থায়ী শান্তি ফেরাতে পারবে, নাকি এটি এক আরও বড় এবং বিধ্বংসী প্রক্সি যুদ্ধের সূচনা মাত্র? খামেনি হত্যার এই সম্পূর্ণ পরিকল্পনার চুলচারা বিশ্লেষণ শেষে প্রশ্ন জাগে, এই ৪৮ ঘন্টার গোপন মিশনের নেপথ্যে থাকা সেই মাস্টার মাইন্ডদের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে পারে?